সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকের গণিত সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডাগা, নাটোর। আশা করি সবাই ভালো আছো। তো চলো দেরি না করে আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে আমরা গত পাঠের অর্থাৎ গত সেশনের ধারাবাহিকতায় আমরা কিন্তু সরল সমীকরণের অনুশীলন যে শুরু করেছিলাম, আজকে অনুশীলনের দ্বিতীয় সেশন। আজকের সেশনে আমরা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমাদের সমীকরণের কিভাবে সমাধান করতে হয় সেই নিয়মগুলি। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটি সমস্যা চলে এসেছে। সমস্যাটি হচ্ছে, মিনা 100 টাকার একটি নোট নিয়ে সে কোথায় গেল? সে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি X টাকা দরে 1 ডজন কলম কিনল। দোকানদার তাকে 40 টাকা আবার ফেরত দিল। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দরে ওয়াইটি খাতা কেনায় তার কাছে 4 টাকা অবশিষ্ট রইল। সুপ্রিয় শিক্ষার্থী, আমি গত সেশনেও বলেছি, আবার এই সেশনও বলছি, এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদেরকে বারবার কিন্তু সমস্যাটি পড়তে হবে। সমস্যাটি পড়ে এখানে আমাকে বুঝতে হবে যে আমার কাছ থেকে কি চাওয়া হয়েছে। তা চলো দেখি তোমাদের কাছে এবার কি জানতে চাওয়া হয়েছে। প্রথম প্রশ্ন তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। এবং দ্বিতীয় আরও একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে মিনা কয়টি খাতা কিনেছিল সেই সংখ্যাটি তোমাদেরকে কি বলেছে? নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা সমস্যাটি আরও একবার মনোযোগ দিয়ে পড়ো এবং তোমাদেরকে কি নির্ণয় করতে বলেছে সেই বিষয়টি ভালো করে খেয়াল করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা আরেকবার পড়ি। মিনা 10 টাকায় একটি নোট নিয়ে কোথায় গেল? বাজারে গেল। বাজারে যাওয়ার পর সে কি করেছে? একটি দোকান থেকে প্রতিটি X টাকা দরে সে 1 ডজন কলম কিনেছে এবং সে 100 টাকার নোট দেওয়ায় দোকানদার তাকে কি করলো? 40 টাকা ফেরত দিলেন। মিনা অন্য একটি দোকানে গেল, সেখান থেকে সে কি কিনল? প্রতিটি 12 টাকা দরে সে ওয়াইটি খাতা কেনায় তার 4 টাকা অবশিষ্ট রইল। এখন তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো এবং মিনা কয়টি খাতা কিনেছিল সেই সংখ্যাটি নির্ণয় করো। এই যে দুটি সমস্যা তোমাদের সামনে দেওয়া আছে, এই সমস্যা দুটি সমাধান করতে হলে কিভাবে করতে হবে? এখানে প্রতিটি কলমের মূল্য আমরা জানি না, কিন্তু আমাকে প্রতিটি কলমের মূল্য কিন্তু বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে দেখো তো, প্রশ্নে বুঝতে পারো কিনা? ঠিকই বলেছ যে এখানে দেখো প্রতিটি কলমের মূল্য কিন্তু X টাকা দেওয়া আছে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর শুরু করি। তাহলে প্রতিটি X টাকা ধরে সে কয় ডজন? 1 ডজন সে কি কিনলো? কলম কিনলো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে মিনা প্রতিটি X টাকা দরে 1 ডজন বা 12টি কলম কিনলো। এখানে 12 আসলো কোত্থেকে? নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ 1 ডজন, এই যে শব্দটি, 1 ডজন মানে কয়টি? 12টি। এই জন্য 12টি কলমের দাম বলা হচ্ছে কত? প্রতিটি X টাকা ধরে সে কিনেছে 1 ডজন। 12টি কলম কিনলো, 1 ডজন বা 12টি। তাহলে 12টির দাম কত? প্রতিটির দাম কত বলা হয়েছে? X টাকা। অতএব আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 12টি কলমের ক্রয় মূল্য সমান, মানে 12টি কলমের ক্রয় মূল্য সমান 12X টাকা। তাহলে 12X কেমন করে হলো? এটি কি নিশ্চয়ই বুঝতে পেরেছ? কারণ প্রতিটি কলমের মূল্য কত? X টাকা। তাহলে 12 বা 12টির মূল্য কত? 12 বা 12X টাকা। এই তো। তুমি একটু সহজ করে হিসাব করো। তুমি একটি চকলেট কিনেছো 1 টাকায়,
5টি কলম চকলেটের দাম তাহলে কত হবে? তুমি বলে দিচ্ছ কি 5 টাকা। এই 5 টাকা কি করে হলো? আসলে 1 গুণন কিন্তু 5। যেহেতু এখানে আমার সংখ্যা দেওয়া নেই, এখানে আমার কি দেওয়া আছে? একটি চলক দেওয়া আছে। কত? x। তাহলে x এর মাধ্যমে আমরা সেটিকে প্রকাশ করছি যে 12x টাকা। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে আমরা কিন্তু 12টি কলম সে কত টাকায় কিনেছিল সেটি কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন কি দেখো, আমার সমস্যা দেওয়া ছিল সে দোকানদারকে কি করলো? সে দোকানদারকে কিন্তু 100 টাকার নোট দিয়েছিল। যেহেতু 100 টাকার নোট দিয়েছিল এবং তাকে ফেরত দিল কত টাকা? তাকে কিন্তু 40 টাকা ফেরত দিয়েছে। এই যে ফেরত দেওয়ার বাদে যে টাকাটা দোকানদার নিল সেটি কিন্তু হচ্ছে কি ওই যে 1 ডজন কলমের ক্রয় মূল্য। তার মানে 1 ডজন কলমের ক্রয় মূল্য আমরা কত বের করেছি? আমরা কিন্তু বের করেছি 12x টাকা। তাহলে 12x মানেই হচ্ছে ওই যে দোকানদার যে টাকাটা রাখলো সেটি। তাহলে সেই টাকার পরিমাণ কত? সেই টাকাটা হচ্ছে দিয়েছে কত টাকার নোট? দিয়েছে 100 টাকার নোট। সে ফেরত পেল কত টাকা? 40 টাকা। তাহলে 100 থেকে 40 বাদ দিয়ে যে টাকাটা থাকে সেটি হচ্ছে 12x, অর্থাৎ 12টি কলমের ক্রয় মূল্য। তাহলে আমরা এই যে দুটি আমরা মূল্য পেলাম, ক্রয় মূল্য পেলাম, এই দুটি ক্রয় মূল্য তাহলে কি এদের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে? এরা পরস্পর সমান। এই যে পরস্পর সমান, এটি দিয়েই তো আমরা কি সমীকরণ তৈরি করেছি, মনে আছে নিশ্চয়ই। তাহলে এবার আমরা লিখব প্রশ্ন মতে, আমরা সমীকরণ তৈরি করি। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখব? আমরা লিখব এই যে আমাদের 12x, এটি মানেই হচ্ছে আমাদের সেই কত টাকা? 100 মাইনাস কত? 14। তাহলে আমরা এবার লিখলাম 12x প্লাস 14 ইকুয়াল 100। আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, কারণ 100 টাকা সমান কি? আমরা এই 100কে এখানে বাদ দিয়েও লিখতে পারি। 100 থেকে 40 বাদ দিয়েও আমরা লিখতে পারি, 40 বাদ দিয়ে আমরা লিখতে পারি। মানে কেমন? আমরা কিন্তু এই কথাটাকে এইভাবেও লিখতে পারি, 12x ইকুয়াল 100 মাইনাস 40। এই যে এই কথাটা এইভাবেও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায় যে যেহেতু তার কাছে কত আছে, সে 12টি কলম কিনেছে, 12টি কলমের ক্রয় মূল্য যোগ তাকে যে 40 টাকা ফেরত দিল, সে 40 টাকা যোগ করলে কার সমান? ওই দোকানদার যে 100 টাকার নোট নিল তার সমান। এখানে সেইভাবে লেখা হয়েছে। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে এটি আমরা এবার সমাধান করব। সমাধান করে কি? চলকের মান বের করব। এখানে চলক কি? x। x কি? প্রতিটি x হলো প্রতিটি x টাকা দরে কলম। তার মানে এখানে প্রতিটি কলমের ক্রয় মূল্যই কিন্তু হচ্ছে x টাকা। তাহলে আমরা x এর মান বের করব। তাহলে এখানে সমাধান করার জন্য আমরা শুরু করব কি দিয়ে? আমরা লিখব বা x প্লাস 40 মাইনাস 40 ইকুয়াল 100 মাইনাস 40। তাহলে এই যে আমরা কেন 40 বাদ দিলাম? বাদ দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা সমীকরণের নিয়মটা কি মনে আছে? সমাধানের নিয়ম, আমরা উভয় দিক থেকে একই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না, মনে আছে নিশ্চয়ই। সেই নিয়ম অনুসারেই আমরা দেখো 40 থেকে 40 কি করলাম, যেহেতু আমাদের চলক এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে নিয়ে যাব। তাহলে এই চলকের সাথে যুক্ত আছে এখানে 40, এই 40কে আগে আমরা কি করব? মুক্ত করব, তাই না? তাহলে আমরা এটাকে মুক্ত করি। মুক্ত করার জন্য কি? এখানে প্লাস, তাহলে দিব মাইনাস, দিয়ে দিলাম মাইনাস 40। আমাদের 100 থেকে 40 আমরা মাইনাস করে দিলাম। তাহলে দেখো এবার কি হয়, আমরা যদি এটি মাইনাস করি তাহলে এটি চলে গেল। আমাদের এবার থাকছে কত? এবার থাকছে আমাদের, তাহলে এই পাশে থাকলো আমাদের, বাম পাশে থাকলো 12x, আর 100 থেকে যদি 40 বাদ দিই তাহলে আমার হয় 60, অর্থাৎ 60 থাকলো। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ? এখন দেখো x এর সাথে আবার 12 কি আকারে আছে? গুণ আকারে আছে। এই জাতীয় সমাধান আমরা কি করে করেছিলাম? চলকের সাথে যারা গুণ অবস্থায় থাকবে তাদেরকে যদি চলক থেকে মানে ওই সংখ্যা থেকে অর্থাৎ ছক থেকে যদি চলক মুক্ত করতে চাই তাহলে ওই সংখ্যা দিয়েই আমাকে কি করতে হবে? উভয় পক্ষে ভাগ করতে হবে।
নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এবার আমরা কি করব, আমরা উভয় পক্ষকে কিন্তু এবার x এর সহগ কত 12, আমরা 12 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 12x বাই 12 16/12। আমরা যদি এখানে এটা আমাদের কি হলো আউট হয়ে যায়, এখানে যদি আমরা একটু ভাগ করি তাহলে কত হয় 5। তাহলে আমরা লিখতে পারি x সমান, তাহলে আমাদের কি থাকলো, x সমান থাকলো 5। তার মানে হচ্ছে প্রতিটি কলমের ক্রয় মূল্য হচ্ছে আমার কত টাকা, 5 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় প্রতিটি কলমের মূল্য হচ্ছে কত, 5 টাকা। আশা করি তোমরা এই যে প্রতিটি কলমের মূল্য কিভাবে নির্ণয় করা হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই জাতীয় সমস্যাগুলি তোমরা ঠিক এই একই প্রক্রিয়ায় বা একই পদ্ধতিতে তোমরা কি করবে, সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মিনা কয়টি খাতা কিনেছিল। তাহলে এবার চলো আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি সমাধান করি। এবার মিনা কয়টি খাতা কিনেছিল, এর জন্য কিন্তু আবার আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরও সেই প্রশ্নে যেতে হবে। আমাদের কি দেওয়া আছে প্রশ্নে, আমাদের বলা আছে যে মিনা একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দরে সে কি কিনলো, ওয়াইটি খাতা কিনলো। কেনার পর তার কাছে অবশিষ্ট কত টাকা, অবশিষ্ট রইল 4 টাকা। তাহলে সে কত টাকা নিয়ে গিয়েছিল, দোকানদার তাকে আগে প্রথম দোকানদার কত ফেরত দিয়েছিল, নিশ্চয়ই মনে আছে, কত 40 টাকা, মনে নেই? আচ্ছা, তাকে কিন্তু দেখো 40 টাকা ফেরত দিয়েছে। ওই দেখো এখানে দোকানদার তাকে কত টাকা ফেরত দিয়েছিল, 40 টাকা। এই 40 টাকাই কিন্তু তার হাতে আছে। এবার সেটি দিয়ে কিন্তু এবার এই মিনা কয়টি খাতা কিনেছিল এবং কত টাকা ফেরত পেয়েছিল এর মধ্যে একটি সম্পর্ক তৈরি করি। তাহলে কিভাবে করব, আমরা শুরুতেই আমরা লিখব যে মনে করি মিনা কি করেছে, দেখো মিনা প্রতিটি 12 টাকা দরে সে কয়টি খাতা কিনেছে, ওয়াইটি খাতা কিনেছে। তাহলে ওয়াইটি খাতার ক্রয় মূল্য কত, ওয়াইটি খাতার ক্রয় মূল্য তাহলে আমরা কিভাবে পাবো, আমরা পাবো যেহেতু প্রতিটির দাম 12 টাকা, ওয়াইটির দাম কত, তাহলে 12কে ওয়াই দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করলে পাচ্ছি কত, 12 ওয়াই টাকা। 12 এবং ওয়াই গুণ করলে 12 ওয়াই টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই 12 ওয়াই টাকা দোকানদার নেওয়ার পরে তার কাছে কত অবশিষ্ট, তার কাছে অবশিষ্ট কিন্তু 4 টাকা। তাহলে এবার যদি আমরা আবার আরেকটি সম্পর্ক তৈরি করি, সেই সম্পর্কটি তাহলে কি হবে একটু চিন্তা করে বলো তো দেখি। হ্যাঁ ঠিক, এবার দেখো ঠিকই বলেছো, ধন্যবাদ। এবার তাহলে আমরা প্রশ্ন মতে লিখব, তাহলে আগের যে পদ্ধতিতে বা যে নিয়মে আমরা লিখেছিলাম এবার ঠিক একই পদ্ধতিতে যদি লেখা হয় তাহলে তার দাম অর্থাৎ ওয়াইটি কলমের দাম যোগ তার কাছে যে টাকা থাকলো সেই টাকা সমান হলো তার মোট টাকা। এটি তো তার মোট টাকা। তাহলে মোট টাকা দিয়ে যদি লিখি তাহলে আমরা লিখব 12y প্লাস হাতের 4 সমান হলো মোট কত টাকা, 40। অর্থাৎ এই যে 40 টাকা ছিল অর্থাৎ 40 টাকা তার কাছে ছিল, সেটি সমান আমরা কিভাবে লিখলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। তার মানে এটি তার ওয়াইটি কলমের দাম, তার হাতের 4, এইটা যোগ করলেই হচ্ছে মোট টাকার সমান। এবার এখান থেকে আগের নিয়ম অনুসারে আমরা সমাধান করি। তাহলে উভয় পক্ষে আমরা কি করব, যেহেতু 4 এখান থেকে আমাকে আগে কি করতে হবে, আমাকে এখান থেকে 4 ক্যান্সেল করতে হবে বা 4কে বাদ দিব কি প্রক্রিয়ায়, সেটি হচ্ছে উভয় পক্ষে এই 4 যদি আমরা মাইনাস করি তাহলেই কিন্তু আমার এই পক্ষ থেকে 4 বাদ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার তাহলে আমার বাম পক্ষে কি থাকলো, আমার থাকলো 12y আর ডান পক্ষে থাকবে কত, আমাদের এখানে যদি 40 থেকে আমরা যদি কত বাদ দেই, 40 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে আমাদের থাকছে কত, আমাদের থাকছে 36, তাই না? আমরা তাহলে সেটিকে লিখছি 12y = 36। ঠিক একইভাবে আগের মতোই দেখো এবার চলকের সাথে কত আছে, যেহেতু y এর মান বের করব তাহলে y এর সাথে গুণ অবস্থায় আছে 12। এবারও উভয় পক্ষকে আমরা কি করব, 12 দ্বারা ভাগ করব। ঠিক আমরা ভাগ করি, তাহলে 12 দ্বারা আমরা ভাগ করে দিলাম, উভয় পক্ষকে আমরা ভাগ করে লিখলাম 12y/12 36/12। এবার আমরা এটা দেখো
ভাগ করলে কি হয়, কেটে যায়। এইটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 3 বারং কত হয় 36, তাহলে 3, তাই কি না? তাহলে 3 টাইমস 12 ইকুয়াল কত 36, আমরা 3 পেয়ে গেলাম। এবার আমরা তাহলে y সমান কত পেলাম? নিশ্চয়ই y সমান আমরা পেলাম 3। তার মানে আমরা মিনার কয়টি খাতা কিনেছিল? মিনা খাতা কিনেছে কয়টি? 3টি, তাই না? তাহলে আমরা লিখতে পারি মিনা খাতা ক্রয় করে 3টি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সমস্যাটি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ। চলো এবার আমরা আমাদের নেক্সট যে সমস্যাটি আছে সেটি একবার দেখি। আমাদের নেক্সট সমস্যার নম্বর ছিল 5। সেখানে সমস্যাটি এরকম যে করিম সাহেব তার 56,000 টাকা নিয়ে সে কী করলো, এই 56,000 টাকার কিছু টাকা সে বার্ষিক 12% মুনাফায় এবং বাকি দেখো যে টাকা সেটা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% বা 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? এই যে সমস্যাটি, দেখো এখানে একটু ভালো করে তোমরা কিন্তু সমস্যাটি পড়বে। সেটি হচ্ছে কি যে টোটাল তার কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? 56,000 টাকা, এবং এই টাকার সে কিছু টাকা কি করেছে 12 অর্থাৎ 12%, এবং অবশিষ্ট কিছু টাকা সে 10% অর্থাৎ 10% হারে কি করে বিনিয়োগ করে। বিনিয়োগ মানে কি বুঝো? মানে কোথাও সে ব্যবসায় খাটিয়েছে বা ব্যবসায় সে মূলধন হিসেবে ব্যবহার করেছে। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন, এবং তিনি তাহলে 10% বা 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? এটি কিন্তু প্রশ্ন। এই প্রশ্নটি সমাধান করতে হলে আমাদেরকে, যেহেতু এখানে দেখো 2 ধরনের মুনাফাই দিয়েছে, কিছু টাকা দিয়েছে 12% হারে, কিছু টাকা দিয়েছে 10% হারে। অর্থাৎ এখানে কিন্তু আমার কাছ থেকে কিন্তু 12%-এর কত টাকা সেটি জানতে চাওয়া হয়নি। কি জানতে চাওয়া হলো? 10% হারে কত টাকা সে বিনিয়োগ করেছিল সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটি কিভাবে করব? যেহেতু কোনো চলক দেওয়া নেই, আগের অঙ্কগুলিতে চলক ছিল, আমরা খুব সহজেই কিন্তু হিসাব করে ফেললাম। তো যেহেতু চলক দেওয়া নেই, তাহলে আমরা কি করব? আমাদেরকে চলক ধরে নিতে হবে, তাই না? তাহলে চলো আমরা চলক ধরে নিই এবং ধরে আমরা অঙ্কটির সমাধান করি। তাহলে আমাদের সমাধানের শুরুতেই আমরা ধরে নিতে চাই যে মনে করি 10% হারে বা 10% মুনাফায় বিনিয়োগ করলো কত টাকা? x টাকা। আমার টোটাল কত টাকা বিনিয়োগ ছিল? 56,000 টাকা, তাই কি না? তাহলে এই 56,000 টাকার কত টাকা? x টাকা বিনিয়োগ করে 10% হারে। সেইখানে 10% হারে বিনিয়োগ করে x টাকা, আর x টাকার বাদে যে টাকাটা থাকে সেটি বিনিয়োগ করে তাহলে কত পার্সেন্ট হারে? 12% হারে। তাহলে 12% হারে কত টাকা বিনিয়োগ করে আমরা সেটি বের করি। সেটি বের করতে হলে কী করতে হবে? আমার মোট টাকা থেকে তাহলে কি করব? 10% যেটা বিনিয়োগ করা ছিল সেই টাকাটা আমরা কি করব? মাইনাস বা বাদ দিয়ে দেব। দিলে আমরা যে অবশিষ্ট টাকাটা থাকে সেটি কিন্তু হচ্ছে 12% হারে বিনিয়োগ। তাহলে আমরা লিখতেই পারি 12% মুনাফায় বিনিয়োগ করে কত? তাহলে 56,000 মাইনাস কত? x। তাহলে 56,000 বিয়োগ x টাকা। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো, এই যে আমরা কোন পার্সেন্ট অর্থাৎ কত পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করবে সেটি কিন্তু আমাদের বের করা হয়ে গেল। এবার আমরা দেখব যে আসলেই x% হারে x টাকায় কত টাকা মুনাফা পেল বছর শেষে, এবং 12%
হারে বিনিয়োগ করে সে কত টাকা মুনাফা পেল এত টাকায়, তাই না? এই দুটি জিনিস যদি আমরা বের করতে পারি তাহলে আমরা মুনাফা পেয়ে যাব, এবং এই দুই মুনাফা যদি আমরা যোগ করি তাহলে কোন মুনাফা পাবো, সে টোটাল কত মুনাফা হয় সেটি পাওয়া যাবে। কিন্তু টোটাল মুনাফা দেখো এখানে দেওয়া আছে, আমাদের কিন্তু এইভাবেই কাজটি করতে হবে। তাহলে আমরা প্রথমেই কি করব, 10% মুনাফায় এক্স টাকায় 1 বছর পর মুনাফা পেল কত টাকা, এক্স এর 10%। কত পার্সেন্ট, এক্স এর 10%, যেহেতু তার মুনাফার হার হলো 10%। তাহলে 10% যদি মুনাফা হয়, 10% মানেটা কি, 10% অর্থ হচ্ছে 100-এর মধ্যে সে কত, 10। এটিকে কিভাবে লেখে, এটিকে কিভাবে লেখে, এটিকে লেখা হয় 100, অর্থাৎ 100 ভাগের 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ, অর্থাৎ 10/100, এইভাবে লেখা হয়। এটি তো তোমাদের জানা। তাহলে আমরা এই প্রক্রিয়ায় কিন্তু এখন লিখব। তাহলে দেখো আমরা লিখব এক্স এর 10/100। এখন যদি এটি কি আছে, এর মানে কি, এর অর্থ কিন্তু গুণ, তোমরা জানো। তাহলে গুণ করব, কার সাথে কার গুণ হবে, আমরা সেই গুণটিকে যদি করি তাহলে দেখো কত হয়, আমাদের হয় 10x/100 টাকা। কারণ এক্স 100, এক্স আর 10 গুণ, আর নিচে আছে আমার 100। বিষয়টি বুঝতে পেরেছ আশা করি। এবার চলো, আমাদের আরেকটা টাকা আছে, সেটি কত টাকার, এই যে 12% হারে যেটি বিনিয়োগ করেছে, এই যে টাকাটা, এই টাকাটায় কত টাকা তাহলে মুনাফা পায় সেটি আমরা যদি সেটি করতে যাই, একই নিয়মে করব। তাহলে এবার দেখো তো 10% হার মুনাফায় দেখো এত টাকার 1 বছরের মুনাফা সমান আমরা কত পাবো, তাহলে এত এর আমরা লিখব এত পার্সেন্ট। ঠিক, তাহলে এত এর এত পার্সেন্ট লিখলাম, ওই আগের মতোই। পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানেই হচ্ছে কত, 12-এর নিচে কত লিখবো আমরা, 100 লিখব। আমরা লিখে দিলাম, তাহলে 12/100 টাকা। এখানে একটু সংক্ষেপে লেখা আছে, অর্থাৎ ওই আগের মতোই, এত এর এত মানেই হচ্ছে, আমরা লিখতে পারতাম এইভাবে, যে এখানে আরেকটা লাইন যদি আমরা লিখতাম তাহলে আরেকটু ক্লিয়ার হতো। আমরা লিখতে পারি এইভাবে 5,6,000 মাইনাস এক্স এর কত, 12/100। এই তো, এই কথাটা আমরা কি করতে পারতাম, এখানে লিখতে পারতাম। তারপরে আমরা গুণ করে এই টাকাটা এইভাবে পাই। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা কিন্তু আমাদের দেখো 10% হারে কত টাকা মুনাফা এবং 12% হারে কত টাকা মুনাফা, সেটি কিন্তু আমরা বের করে ফেলেছি চলকের মতো। এবার আমরা এই যে 2 মুনাফা পেলাম, এই 2 মুনাফা যোগ করলে আমার মোট মুনাফা পাবো, কিন্তু আমার মোট মুনাফা দেওয়া আছে এত। তাহলে এই দুইটার যোগফল সমানই আমরা বলতে পারি এত টাকা। তাহলে এই মুনাফার সাথে এর সম্পর্কটা কি, তাহলে এই দুইটার যোগফলের সাথে এর সম্পর্ক হচ্ছে এরা সমান। তাহলে আমরা এবার প্রশ্ন মতে লিখে ফেলি। কি লিখব, আমরা প্রশ্ন মতে লিখব তাহলে 10x/100 প্লাস 12 ইন্টু 56,000 মাইনাস এক্স বাই কত 100 ইকুয়াল আমার এই যে 6,400। বিষয়টি কি বুঝতে পেরেছ আশা করি। আমরা কিন্তু দেখো এইটা যোগ হলো এই যে এইটা, এই মুনাফা এবং এই যে মুনাফা বের করেছিলাম, এই 2 মুনাফা যোগ করলে আমরা পাচ্ছি এই যে 6,400। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এবার চলো আমরা এবার হিসাব করি, হিসাব করে এবার এক্স চলকের মান বের করব। দেখো আমাদের এখানে উভয় ভগ্নাংশ, এটি দুটি ভগ্নাংশ তো, তাই না? দেখো আমাদের হরে কত আছে, আমার হরে কিন্তু কত আছে, 100 আছে। তাহলে 100কে আমরা আগে কি করব, আমরা 100 আগে বিদায় করি। কিভাবে, দেখো আমরা এই 100কে কিভাবে বিদায় করলাম, উভয় দিকে আমরা কি করেছি, 100 দিয়ে কিন্তু গুণ করেছি। যখন 100 দিয়ে এটাকে গুণ করব, দেখো কি হয়, 100 দিয়ে যদি গুণ করি, দেখো 100 কেটে যায়, থাকে 10x প্লাস এটাকে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে এই 100 ওই 100
কেটে যেয়ে আমার থাকে 12x ইন্টু 56,000 মাইনাস এক্স, আর এর সাথে যদি 100 গুণ করি তাহলে আরও দুটো শূন্য কি হয়, যুক্ত হয়। দেখো ছিল 2 শূন্য, আমার হয়ে গেল 4 শূন্য। বিষয়টি ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা কি করব, যেহেতু আমাদের বন্ধনী আছে, বন্ধনীর মধ্যে অর্থাৎ গুণাগুণ অবস্থায় আছে, 12 দিয়ে আমরা এবার গুণ করে দিই। আমরা যখন 12 দিয়ে গুণ করব, এই 12 এবং এই 56,000কে গুণ করলে আমাদের দেখো হচ্ছে কত, 672,000, অর্থাৎ আমরা গুণ করলে আমরা 12 দিয়ে যদি এই 56কে গুণ করি তাহলে আমরা কিন্তু পাই 672, এবং দেখো প্লাস মাইনাস মাইনাস আমরা গুণ করলে পাচ্ছি 12x, এবং আমাদের যা আছে ডান পক্ষে তাই থাকলো। এবার আমরা দেখো চলকগুলি একদিকে, বাকিগুলিকে আমরা কি করব, একদিকে নিয়ে যাব। তাহলে আমরা দেখো যেহেতু এখানে আমাদের দেখো আমরা একটু, যেহেতু এখানে আমার মাইনাসের বেশি আছে, আমরা একটু বিয়োগ করে নিই। আমরা বিয়োগ করে দিলাম, থাকলো আমার কত, মাইনাসের 2x, এবং এইখানে যে এই ডান দিকে যা ছিল তাই। এবার এইটাকে আমরা এই পারে নিয়ে আসি, এটাকে এই পারে আমরা নিয়ে যাই। গেলে আমাদের কি, পক্ষান্তর করলে আমাদের কিন্তু চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। আমাদেরকে চিহ্নের পরিবর্তন করতে হবে, অথবা আমরা মাইনাস আকারে লিখে নিয়েও কিন্তু আমরা উভয় দিকে মাইনাস তুলে দিতে পারবো, -1 দ্বারা গুণ করে। সেই পদ্ধতিতেও আমরা করতে পারি। তাহলে দেখো এখানে আমি কিভাবে করিয়েছি। এখন দেখো আমি লিখলাম 2x ইকাল টু, দেখো এই যে আমি কিন্তু এখানে আগেই বলেছি আমরা কিন্তু এটাকে এই পারে নিয়েছিলাম, অর্থাৎ যখন প্লাস হয়, আর এটাকে এই পারে দিয়েছি, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করলে আমার 2x এর সমান, এবং বিয়োগ করলে আমরা পাচ্ছি দেখো কত, আমরা পাচ্ছি 32,000। এবার আমরা তাহলে 2x আমরা যদি এই x এর চলক মুক্ত সহগ মুক্ত করতে চাই, তাহলে আমরা কি x এর সাথে কি গুণ অবস্থায় আছে 2, আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে উভয় দিকে ভাগ করলে হচ্ছে, একদিকে থাকলো x আর এদিকে আমরা, অথবা আমি উভয় দিকে এদিকে ভাগ করলাম, পেয়ে গেলাম x, এদিকে ভাগ অবস্থায় লিখলাম। ভাগটা যদি করি তাহলে আমরা একটু কাটাকাটি করলে কিন্তু পাবো কত, এখানে 32,000কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 16,000। আশা করি তোমরা এই যে আমাদের মুনাফা অর্থাৎ 10% বিনিয়োগ, অর্থাৎ 10% হারে কত টাকা বিনিয়োগ করেছিল, আমরা দেখতে পাচ্ছি 10% হারে বিনিয়োগ করেছিল 16,000 টাকা। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য আরো একটি সমস্যা আছে, আমরা আরেকটি সমস্যা দেখব। দেখো এখানে কোন একটি ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিম দ্বিগুণ কি করে রান করে, সাকিব মুশফিকের দ্বিগুণ রান করে, এবং মাত্র 2 রানের জন্য তাদের রানের যে সমষ্টি সেটি ডবল সেঞ্চুরি হয় নাই। কে কত রান করেছে? এখানে দেখো দুজনের কারো রানই কিন্তু বলা নেই, কিন্তু একজনের রানের সাথে আরেকজনের কিন্তু একটি সম্পর্ক আছে। কিরকম? ওই দেখো সাকিবের রান কার দ্বিগুণ, কার রানের দ্বিগুণ, মুশফিকুর রহিমের রানের দ্বিগুণ। তাহলে আমরা যদি একজনেরটা ধরি তাহলে কিন্তু আরেকজনেরটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা চলক একজনেরটা ধরে নিই। আমরা ধরে নিলাম যে মনে করি মুশফিকুর রহিমের রান হচ্ছে x, যেহেতু তার দ্বিগুণ কে সাকিব, তাহলে আমরা বলতে পারি সাকিবের রান সমান কত, অতএব সাকিবের রান সমান হচ্ছে মুশফিকুর রহিমের দ্বিগুণ অর্থাৎ 2x দিয়ে দিলাম। দুজনের রানের সমষ্টি কত বলা হচ্ছে, দুজনের রানের সমষ্টি, তাহলে x প্লাস হচ্ছে 2x, কিন্তু দুজনের রানের সমষ্টি কত বলা আছে, বলা হচ্ছে ডবল সেঞ্চুরি থেকে 2 কম। তাহলে ডবল সেঞ্চুরি মানে কত, সেঞ্চুরি মানে কত 100, ডবল সেঞ্চুরি তাহলে 200, অর্থাৎ 2 গুণন 100 ডবল সেঞ্চুরি। তাহলে আমরা এবার প্রশ্ন মতে লিখতে পারি x প্লাস 2x, আমরা প্রশ্ন মতে লিখতে পারি x প্লাস 2x ইকাল টু 2 ইন্টু 100 মানে সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি, তার চেয়ে কত কম, 2 কম, আমরা 2 মাইনাস দিলাম, তাহলে তাদের রানের সমষ্টি পেয়ে গেলাম। এবার ঠিক আগের মতোই আমরা হিসাব করে ফেলি, চলক দুইটা যোগ হয়ে গেল, x এবং 2x 3x, 200 থেকে -2
এবার দেখো 3x = বিয়োগ করলে আমরা 2 বাদ দিলে পাচ্ছি 198। এবার চলক থেকে যদি আমরা 3x চলক থেকে যদি আমরা 3 মুক্ত করতে যাই তাহলে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করব। আমরা ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে দেখো আমাদের 3 মুক্ত হয়ে গেল, আর এটা দিয়ে যদি ভাগ করি আমাদের 66 থাকে। অর্থাৎ আমরা মুশফিকুর রহিমের রান পেয়ে গেছি। আমরা মুশফিকুর রহিমের রান কত পেলাম? আমরা পেলাম 66, এবং আমরা পেব আরেকটা কি পাবো, কার রান এবং সাকিবের রান। আমরা পাচ্ছি সাকিবের রান তাহলে কত? আমরা পাচ্ছি সাকিবের রান সমান 2x, তাহলে 2 গুণন হলো x মানে কত? x মানে পেলাম আমরা 66। অর্থাৎ এখানে আমরা গুণ করলে পাই 14 × 12 2 হাত থেকে 1, 14 × 12 রাখি তার অর্থাৎ 132 রান। এটি হচ্ছে সাকিবের রান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই ছিল আমাদের আজকের সেশনের শেষ কাজ। আশা করি তোমরা তোমাদের এই যে সমস্যাটি ছিল, আমরা আজকে যে সমস্যাগুলি নিয়ে আলোচনা করলাম সবগুলি তোমরা বুঝতে পেরেছ, এবং আশা করি এই ধরনের যত সমস্যা আছে তোমরা এখন নিজে নিজেই সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, সবার সুস্বাস্থ্য এবং শুভকামনায় এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।